বরগুনা থেকে সহকর্মী ইমরান হোসেনের যে প্রতিবেদন তার শিরোনামটি এরকম যে বরগুনার আমতলীতে সেতু ভেঙে একটি মাইক্রোবাস খালে পড়ে ৯ জন মারা গেছেন, জীবিত উদ্ধার হয়েছেন ৭ জন। এলাকার লোকজন জানান, আমতলী উপজেলার চাওড়া খালের উপর হলদিয়া হাটের কংক্রিট ব্রিজটি নির্মাণের মাত্র ১৩ বছরের মাথায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল এলজিডি। মাইক্রোবাসটি ১৬ জন যাত্রী নিয়ে মাদারীপুর থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। যুক্ত করে নিব সহকর্মী ইমরান হোসেন টিটুকে বরগুনা থেকে, এবং আরও যুক্ত হবেন বরগুনা ১-এর সংসদ সদস্য গোলাম সারোয়ার টুকু, আছেন সাথে দীপাজাত এবং মাসুদ কামাল। ইমরান হোসেন, যদি এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় তাহলে তার উপর দিয়ে গাড়ি চলাচল কিভাবে করছিল, বিকল্প কোনো পথ আছে কিনা, এবং বিষয়টি এই যে দুর্ঘটনা ঘটলো তার আগে ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে কিনা, পুরো সেতুই ভেঙে পড়লো, এখন বিকল্প পথই বা কী হবে, পুরো চিত্রটি জানতে চাই ইমরান আপনার কাছ থেকে। রূপা, এই যে খালের কথা বলা হচ্ছে, যে খালের উপরে সেতুটি ছিল, এই খালের উপরে আরো অন্তত ১০টি ব্রিজ রয়েছে এবং প্রত্যেকটি ব্রিজই ২০০৯ সালে করা। ওখানকার তৎকালীন যে চেয়ারম্যান ছিলেন শহীদুল ইসলাম, উনি মূলত এই ঠিকাদারি কাজগুলো উনি করেছেন। এবং বিকল্প পথ বলতে প্রত্যেকটি ব্রিজের একই অবস্থা। প্রত্যেকটি ব্রিজের টেন্ডার হয়েছে প্রায় ২ কোটি টাকারও বেশি। প্রত্যেকটি ব্রিজ ঝুঁকিপূর্ণ, আপনি যেটি দেখবেন সেটিরই মনে হবে একই হাল। এবং এর আগে এটি ঝুঁকিপূর্ণ করা হয়, যখন ঝুঁকিপূর্ণ হয় এটি নির্মাণের ৯ সালে নির্মাণের পরে ৫ বছরের মধ্যেই এটি ঝুঁকিপূর্ণ হতে। স্থানীয় লোকজন তারা কয়েক দফায় এটিকে চলাচল যাতে না করতে পারে বিভিন্নভাবে তারা এটিকে আটকানোর চেষ্টা করেছেন। কিন্তু মূলত এখানকার স্থানীয় লোকজন যেটি বলছেন যে বিভিন্ন সময় দূর দূরান্ত থেকে যারা গাড়ি চালক এসেছেন তারা সেগুলো কোনো কিছুই মানেননি। তারা ওখানে গাছ পুঁতে দিয়ে তার পরে বুঝাতে চেয়েছেন যে এখান থেকে ভারী যানবাহন বা যাত্রীবাহী কোনো পরিবহন এখান থেকে যেতে পারবে। কিন্তু এটি পর্যায়ক্রমে এটি বিকল্প পথ না থাকায় অন্যান্য যে সেতু রয়েছে সেগুলোর অবস্থা আরো ভয়াবহ। বরগুনা জেলার প্রায় ৩ শতাধিক ব্রিজের এই একই অবস্থা এবং আমতলীর প্রায় ১০০ ব্রিজের এই একই অবস্থা। এবং যেই ঠিকাদারের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ওখানে বিক্ষোভ হয়েছে। এবং তারা কিন্তু এটি নিয়ে কিন্তু এর আগে ৭১ টেলিভিশনও এই ঠিকাদারদের বিরুদ্ধে তাদের গাইবি ব্রিজ, ব্রিজ নির্মাণে অনিয়ম, নানান রকমের প্রতিবেদন হয়েছে, দুদকে মামলা হয়েছে, এলজিইডির কর্মকর্তাদেরও সেই মামলায় আসামি করা হয়েছে। কিন্তু সেই সময় যদি এগুলো আটকানো যেত, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া যেত, তাহলে কিন্তু আজকের এটি হতো না। এলজিইডি কোনোভাবেই দায় এড়াতে পারে না। আমরা নানান সময় আমরা প্রতিবেদন করেছি, ৭১ টেলিভিশন ঢাকা থেকে রিপোর্টার এসব প্রতিবেদন করেছে, কিন্তু মূলত কোনো সুফল হয়নি। এবং সে কিন্তু একজন আওয়ামী লীগ নেতা, সেই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন তৎকালীন সময়ে। প্রত্যেকটি ব্রিজের এই একই হাল। এবং এখন যে অবস্থা, ওই এলাকার এই একটি মাত্র ব্রিজ ছিল যেটি দিয়ে চলাচল উপযোগী মনে করতো সাধারণ মানুষ। অন্যান্য ব্রিজের অবস্থা আরো ভয়াবহ, যে কারণে কিন্তু এখন পুরো ২টি ইউনিয়নের সাথে যে সংযোগ এবং আমতলী শহরের সাথে যে সংযোগ, এটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এটি আসলে এখন পরবর্তীতে কবে নাগাদ মেরামত করতে পারবে এবং সেটি একটি ব্যাপার। এবং এই সেতুগুলি নিয়ে যখন কথা হচ্ছিল, তৎকালীন যিনি সংসদ সদস্য ছিলেন, আমরা তার সাথেও কথা বলেছি, রিপোর্টের বিষয় নিয়ে আলোচনা করেছি। এবং এখন কিন্তু এলাকার মধ্যে একটি গুঞ্জন রয়েছে বা মানুষ যে অভিযোগটি করছেন যে এরা প্রত্যেকেই সেই তৎকালীন সংসদ সদস্যের ঘনিষ্ঠজন হওয়ায় তখন কিন্তু তাদের বিরুদ্ধে এলাকার বাসীর অভিযোগ যে তখন তাদের বিরুদ্ধে কিন্তু যারা দুদকের পক্ষ থেকে এসেছেন, তদন্ত করেছেন, বা এলজিডির যারা বিভিন্ন সময় যারা তদন্ত করেছেন, এরা ১০টি ব্রিজ কাগজে কলমে দেখিয়ে লুটপাট করেছেন, এরকমও কিন্তু প্রমাণ হয়েছে, দুদকে মামলা হয়েছে। যদি তাদের বিরুদ্ধে যদি তৎকালীন সংসদ সদস্য বা এলজিডি যদি ব্যবস্থা নিত, তাহলে কিন্তু এই দুর্ঘটনা আজকের যে অবস্থা হয়েছে এটি কিন্তু হতো না। একেবারেই থাকবেন গোলাম সরোয়ার আমাদের সাথে। দীপাজাত এবং মাসুদ কামাল নিশ্চয়ই যুক্ত আছেন আলোচনায়। দুঃখিত, ইমরান হোসেন যুক্ত থাকবেন আলোচনায়। গোলাম সরোয়ার, আপনি দায়িত্ব নিয়েছেন সংসদ সদস্য হিসেবে মাস ৬ হলো। এই সেতুগুলো নির্মাণের সাথে সরাসরি আপনার যুক্ততা নেই, কিন্তু একই দল ধারাবাহিকভাবে আপনি দায়িত্ব পালন করছেন। আজকের দুর্ঘটনা এবং দায়িত্বহীনতা, দুর্নীতির অভিযোগ, পুরো বিষয়টিকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করেন? আপনাকে যারা ভোট দিলেন, আপনার এলাকার ভোটার, যাদের যান মালের নিরাপত্তার দায় দায়িত্ব দিন শেষে আপনার,
আপনার সামনে সেই রকম মৃত্যু এবং ভয়ঙ্কর ঘটনা যে সেতু ভেঙে পড়ে গেল, ৩০০ সেতু নিয়ে নানান রকম অনিয়ম অভিযোগ, কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছেন, নাকি এই ধারাবাহিকতা চলবে? ধন্যবাদ ফারজানা রূপা। আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি, আমি নিজে দেখে এসেছি এবং আমি খুবই মর্মাহত। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে, এলাকার এমপি হিসেবে আমি মাত্র 4 মাস আগে দায়িত্ব নিয়েছি, শপথ নিয়েছি। এরই মধ্যে আজকে দুপুরে আমি বরগুনায় ছিলাম, ওখানে বসে জানতে পারলাম যে আমার নির্বাচনী এলাকার অন্য একটা উপজেলা আমতলীতে এরকম একটি ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আমি তাৎক্ষণিক সেখানে ছুটে গিয়েছি, কিন্তু এরই মধ্যে ওখানে 9 জন মানুষের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ ছিলেন এবং এই ভয়াবহতা আমি নিজে দেখে এসেছি। এটা দায়িত্ব এড়াবার কোনো সুযোগ নেই। এটা তো 2008 সালে এই ব্রিজগুলো হয়েছে এবং এরকম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই ব্রিজগুলো নির্মাণের সময় বেশ কিছু প্রশ্ন ছিল। তখন তো আর আমি এমপি ছিলাম না, দায়িত্ব নিয়ে প্রশ্ন বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ছিল, ঠিকাদারি প্রতিষ্ঠান বা যারা এটা করেছে বিভিন্ন রকমের তাদের কাজের মান নিয়ে, তাদের নির্মাণ সামগ্রী নিয়ে প্রশ্ন ছিল। তো যাই হোক, দুর্ঘটনা হয়ে গেছে। এখন এই খালের উপরে আরো এরকম 5-7টা ব্রিজ আছে যেগুলো সবই ঝুঁকিপূর্ণ। সবচেয়ে বড় দুর্বলতা ছিল যে এই ব্রিজগুলো যেহেতু ঝুঁকিপূর্ণ, এলজিডি বলেছে এটা সাধারণ মানুষ যদি চলাচল করতে পারে, সেটা যদি সচল থাকতো আর পরিবহন ওঠার ব্যাপারে প্রতিবন্ধকতা অথবা একটা সাইনবোর্ড টানিয়ে দেওয়া ব্রিজটি ঝুঁকিপূর্ণ, এই দায়িত্বটুকু আমরা পালন করতে পারিনি বলে ভাঙা থেকে এই মাইক্রোবাসটা এসেছে। ওই ড্রাইভারের জানার কথা না যে এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ, উনি হয়তো সাহস নিয়ে উঠিয়ে দিয়ে এরকম একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি হয়েছে। তো আমরা ওখানে দেখেছি এবং আমরা গিয়েছি, আমরা তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি এবং জেলা প্রশাসককে আমি বলেছি যে একটা তদন্ত কমিটি, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং ওখানে র্যাবের প্রতিনিধি ছিল, ওখানে ফায়ার সার্ভিসের লোকেরা ছিল, সকলের সমন্বয়ে একটা শক্তিশালী তদন্ত কমিটি হবে এবং তদন্ত কমিটি খতিয়ে দেখবে যে ওখানে নির্মাণ কাজের কার কি ত্রুটি আছে। কিন্তু এরই মধ্যে তো প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন, যেটি আমার সহকর্মী জানাচ্ছিলেন, সব তরফ থেকে অনেকখানি নির্ধারণ করা গেছে যে কাদের দায় দায়িত্ব কতটুকু। ইমরান হোসেন, তাদের কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? দুর্নীতি দমন কমিশন দুদক কি কোনো অনুসন্ধান প্রতিবেদন দিয়েছে? আপনার কাছে জানা আছে কিনা? রূপা, এখন পর্যন্ত আমাদের কাছে সবশেষ যে তথ্য, যখন এটি নিয়ে দুদকে মামলা হয়, দুদক তদন্ত করে, দুদকের একটি পক্ষ আমাদের 71 টেলিভিশনে প্রচারিত এই রিপোর্ট করেই তারা বরগুনাতে এসেছে, আমতলীতে তারা পরিদর্শন করেছে। কিন্তু এর পরবর্তীতে মূলত এখানে দুদকের কার্যালয় নিয়ে পটুয়াখালীর যে দুদকের কার্যালয়, সেখান থেকে বরগুনা নিয়ন্ত্রণ করা হয় বা এখানে তারা কার্যক্রম পরিচালনা করে থাকে। এই নিয়ে আসলে এখন পর্যন্ত ওই দুদক একবার এসে গিয়েছে প্রতিবেদন প্রচারের পরে, যে গাইবি ব্রিজ প্রকল্পে অনিয়ম, এদের বিরুদ্ধে এরকম আরো অনেক অভিযোগ ছিল। এগুলো নিয়ে সব সামগ্রিকভাবে দুদক তখন তদন্ত শুরু করেছে। কিন্তু সময়ের সাথে সাথে আমরা দেখেছি যে মূলত এর কোনো প্রতিফলন হয়নি। তারা এর পরবর্তী চাপা পড়ে গেছে। ফলে গোলাম সারোয়ার, দুটি প্রসঙ্গ, একটি হচ্ছে এই তদন্ত দুর্নীতির প্রসঙ্গ বা যে ঠিকাদার যারা এই কাজগুলো করেছেন তাদের বিরুদ্ধে বা ঘটনা নিয়ে আপনার অবস্থান কি হবে? যোগাযোগ পুরো নষ্ট হয়ে গেছে, ফলে এলাকাবাসীর সাথে যোগাযোগ, সড়ক যোগাযোগ স্থাপন করার ব্যাপারে কত দ্রুত কি করতে পারবেন? এবং এলজিডির মাধ্যমেই নিশ্চয়ই করতে হবে, সেইখানে আবারও দুর্নীতি, আবারও যদি একই অবস্থা হয়, কিভাবে এই পরিস্থিতি সামাল দিবেন? আপনাকে আমি আশ্বস্ত করতে চাই, আবারও সে একই অবস্থা হবে না ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমি যতক্ষণ এই আসরের এমপি আছি, আমার দায়িত্ব পালনকালীন সময় কোনো ঠিকাদার কোনো ভাবে কোনো রকমের অরাজকতা করতে পারবে না। আমি সন্ধ্যা পর্যন্ত ওখানে ছিলাম।
এখন আমি পদ্মা সেতু পার হচ্ছি, পদ্মা সেতু তো দ্রুততম সময়ের মধ্যে এখানে আরেকটা নতুন ব্রিজ যাতে আমরা স্থাপন করতে পারি এই ব্যাপারে আমি কথা বলেছি। আর একটা বিষয় হলো যে এই মরদেহগুলো যাতে পোস্টমর্টম ছাড়া, ওখানে প্রায় 2 ঘন্টা আমরা অতিবাহিত করেছি, প্রশাসন পোস্টমর্টম করবে, স্থানীয় জনসাধারণ তারা আরেকটা শোকের মধ্যে পড়তে চায়। আপনি ছিলেন, আমরা প্রতিবেদনেও দেখেছি গোলাম সরোয়ার। মাসুদ কামাল, পুরো ঘটনাকে আমরা আসলে কিভাবে ব্যাখ্যা করব? এইটি কি দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা? এতক্ষণ জ্বালাপ করলাম আপনাদের ইমরান হোসেন যে রিপোর্ট করেছে এবং উনি যেটা বললেন, পুরো ঘটনা কিন্তু স্পষ্ট। একটা ব্রিজ নির্মাণ হয়েছে, যে কোনো একটা ব্রিজ নির্মাণের সময় তার কিন্তু একটা আয়ুষ্কাল থাকে। সেই আয়ুষ্কালটা এখানে 6-7 বছরে ভেঙে যাওয়ার কোনোই কারণ নাই। তো আমি মনে করি, আমরা আলোচনা করতেছি দুর্নীতি নিয়ে, ভাই এটা তো দুর্নীতি না, এটা তো হত্যা। 7 জন নাগরিক মারা গিয়েছে, 7 জন মানুষ মারা গেছে, আমরা আলোচনা করতেছি দুর্নীতি নিয়ে। এই 7 জন মানুষের এটা তো হত্যা মামলা হবে। স্ট্রেটওয়েতে যারা এইটার সঙ্গে যারা জড়িত ছিল, যে ঠিকাদার এবং ঠিকাদারকে যারা মনিটরিং করেছে, এলজিডি যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সবাই হবে এই হত্যা মামলার আসামি। এবং ওই সময় যে সংসদ সদস্য ছিল, তার এই ঠিকাদারকে মদত দেওয়ার কারণে সেও হবে হুকুমের আসামি। কিন্তু হত্যা মামলা ভাই, 7 জন মানুষ মারা গেছে, আমরা এটা ইনাইবে নিয়ে আলাপ করতেছি, দুর্নীতি হয়েছে, অমুক হয়েছে, টাকা মেরেছে। আরে ভাই, খুন করছে, খুনের কথা বলেন। এইগুলি হয় বলে আজকে দেশের এই অবস্থা। আগামী দিন আবার একটা ব্রিজ হবে, ওই পাল্টা আরেকটা ব্রিজ হবে। সেই ব্রিজ আপনি ভাবেন, 6 মাস আগে অ্যাবান্ডেন্ট ঘোষণা করছে, অ্যাবান্ডেন্ট ঘোষণা করার পর বন্ধ করা হয় নাই কেন? এবং যখন ঘোষণা করা হলো সেই সময় কোনো মামলা হলো না ঠিকাদারের বিরুদ্ধে? দেশটা চালাচ্ছে কারা? এটা কি হাওয়ার উপরে চলছে নাকি? মানুষ মারা যাবে, আমরা বলবো যে আমরা দেখতেছি, লাশ উদ্ধার করতেছি, ময়নাতদন্ত করতেছি। আরে ভাই, খুন করে আসছেন আপনারা সবাই, সবাই মিলে খুন করে আসছেন। এই হত্যা মামলার জন্য আপনারা, হত্যার জন্য আপনারা কি হন? কি বলবো ভাই, এগুলো নিয়ে আলোচনা করতে আমার মানে রুচিতে কুলায় না। পুরো পৃথিবীর কোন সভ্য দেশে এভাবে চলতে পারে না। সবগুলি ব্রিজ নষ্ট, সবগুলি ব্রিজ নষ্ট। সবচেয়ে ভালোটা এই অবস্থা। ওই যে ছোটখাটো শুনছিলাম না, যে বাচ্চাগুলি সবগুলি খারাপ, যেটা ভালো ওইটাও নাকি বাপরে সারা কয়। এটা হলো এই অবস্থা। হোয়াট ইজ দিস? কোন দেশে আছি আমরা? জি রূপা, আসলে এখানে মন্তব্য করার কিছুই নেই। এটা বিকালবেলা যখন আমরা খবরটা বিকালবেলায় দেখছিলাম আর কি, যে 9 জন আপনার প্রথমে হচ্ছে বর পক্ষে শুনছিলাম যে বর সহ আপনার মারা গেছে, পরবর্তীতে শুনলাম যে কন্যা পক্ষের মানে ছিল, সেখানে 9 জন মারা গেছে ইতিমধ্যে। আসলে এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তবে আমি কোনো জায়গায় মাসুদ কামালের সাথে একমত। তার মধ্যে একটি জায়গা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে জেনে বুঝে আর কি, মানে 9 জন মানুষকে আমরা মানে মর্মান্তিক ভাবে মরতে দিলাম আর কি, এটি হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে দুদকের মামলা হচ্ছে, তদন্ত হবে, তদন্ত কমিটি বর্তমান মাননীয় সংসদ সদস্য তিনি বলছেন তদন্ত কমিটি। তো বাংলাদেশের তদন্ত কমিটির আসলে তদন্ত যে করবে সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি। বাংলাদেশের তদন্ত কমিটি তদন্ত করবে, একটু তদন্তের মুখ আলো দেখা যায় না, তদন্ত রিপোর্ট জানা যায় না, এটি একটা বড় ব্যর্থতা। আমার মনে হয় যে টুকু ভাই অত্যন্ত ইয়াং মানুষ, হ্যাঁ, তিনি মনে হয় যদি উদ্যোগ নেন, অন্তত আগের মতো যেন আর ব্রিজগুলো এরকম দুর্নীতির মাধ্যমে, যদি হয় দুর্নীতির মাধ্যমে হলে তো অবশ্যই আপনার ব্রিজের কাজের মান এরকমই হবে, এবং সেই ব্রিজ অল্প সময়ের মধ্যেই আপনার ঝুঁকিপূর্ণ হবে এবং সেখানে মানুষ মারা যাবে, খুবই স্বাভাবিক। বাংলাদেশে যখন আপনি এখন যেখান থেকে আসছেন সেটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস, মানে সরি, সেটি হচ্ছে এক্সপ্রেসওয়ে দিয়ে আসলেন আপনি, সেখানে পদ্মা সেতু দিয়ে আসলেন। সেই কাজের মান নিয়ে যদি প্রশ্ন না ওঠে, তাহলে আপনার আমার গ্রামের ওই মানুষ, যে মানুষের কৃষক বা যে মানুষের মানে খেটে খাওয়া মানুষের যে রাস্তা, সেই রাস্তায় কেন দুর্নীতি হবে? সেই রাস্তায়, ব্রিজে কেন, আপনার সেতুতে কেন দুর্নীতি হবে? নিশ্চয়ই। এবং এর ফলো আপ ইমরান হোসেন নিশ্চয়ই করবেন। অনেক ধন্যবাদ গোলাম সরোয়ার, ইমরান হোসেন, মাসুদ কামাল, দীপ আজাদ, সকলকে যারা সাথে ছিলেন।